যে সকাল থেকে যা শিডিউল আমি তোমাদের দেখছিলাম, আমার মনে হচ্ছিল তোমরা সবাই এখন টানা, সবার নাকের আওয়াজ একটা জোর করে বেরোচ্ছে, আর তার পাশে যে আসে সে বিরক্ত করছে, আরে থামো থামো, অত জোরে নয়, নাকের আওয়াজ ছোট জোরে বেরোচ্ছে, অত জোরে আওয়াজ মানে শোয়া যায়, রাইট? বাট আমি অবাক যে সবাই অত সুন্দরভাবে সেজে এখানে এসছে। তো আজকে যেহেতু অনেকদিন পর, আর আই থিঙ্ক প্রতিবাদী টিমে তো হয়তো আমার লাস্ট মানে বলতে লজ্জা লাগছে যে আমি কতদিন পর একটা ইভেন্টে আসছি, তাই জন্য মনে হচ্ছে সবাই আমাকে কতজন আছে যারা ফার্স্ট টাইম দেখছেন। আচ্ছা, এইদিকে কয়েকটা লোক আছে যারা আমাকে চেনে। ওকে, চলো, গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, তোমরা অন্তত আমার সঙ্গে রয়েছে, থ্যাংক ইউ। সো লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ ফার্স্ট। প্রথমে আপনাদেরকে আমি নিজে পরিচয় দিই। ফ্রেন্ডস, আমার নাম হচ্ছে আরতি, দ্যাট ইজ আরতি তিওয়ারি, এন্ড আই এম অন ন্যাশনাল সেলস ম্যানেজার ইন ভেস্টিজ। বিগত 20 ইয়ার্স আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তার মধ্যে 8 বছর আই ওয়ার্কড উইথ হিন্দুস্তান ইউনিলিভার, ওয়ার্ল্ডের সব থেকে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, তার সঙ্গে আমি 8 বছর চাকরি করেছি। আর লাস্ট 12 বছর ধরে আমি ইন্ডিয়াতে নাম্বার 1 আর ওয়ার্ল্ডে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার মতো সিঙ্গল মাল্টি ন্যাশনাল কোম্পানি যেহেতু কলকাতা আমার বেস্ট লোকেশন, তাই জন্য আগে আমি এন্টায়ার ইস্ট আর ওয়েস্ট হ্যান্ডেল করতাম, বাট লাস্ট 2 বছর আগে আমি অপরচুনিটি পেয়েছি আর খুব গর্ববোধ হয় যে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি থ্রু কলকাতা। সো আই অলওয়েজ ফিল প্রাউড कि এন্টায়ার ভেস্টিজে আই এম দ্য ফার্স্ট লেডি যে কলকাতায় বসে আজকে পুরো ন্যাশনালকে দেখে। তাই জন্য কিছু ভালো হয়, কিছু খারাপও হয়। ভালো কি হয় যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাওয়া যায়, গর্ববোধ করি যে আমি কলকাতা থেকে জন্ম নিয়ে আজ কত বড় একটা কাজ করতে পেরেছি। কিন্তু খারাপ এটা হয় যে মাঝে মাঝে কানেকশনটা দূর হয়ে যায়, আর তাই জন্য কলকাতা না করে আমাকে দীঘায় আপনাদের সঙ্গে মিট করার জন্য আসতে হয়েছে, রাইট? বাট থ্যাংক ইউ সো মাচ প্রতিবাদী এন্ড শিবদা ফর গিভিং মি দ্য অপরচুনিটি কি আমি আসবো আর মিট করবো। কয়েকটা কথা যেটা আমি যেহেতু ন্যাশনাল ট্রাভেল করছি, দেখছি, আমি কয়েকটা জিনিস শুধু জানি। এই ঘরে যতগুলো লোক আমরা বসে আছি, যতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হিস্ট্রি ক্রিয়েট করা, যে আমি কাজ শুধু কাজের জন্য যদি করতে হয় তো আমি বারবার বলি কাজ ছেড়ে দেওয়া উচিত, কারণ সবাই করছে, আমিও করছি। আই এম সরি, আমার হিসাবে কাজ করা মানে ক্রিয়েট সামথিং এমন যেটা আমার আগে না কেউ করেছে আর আমার পরে তো হয়তো সবাই করবে, কারণ পৃথিবীতে যারা নাম্বার 1 থাকে লোক শুধু তাদেরকে মনে রাখে, নাম্বার 2 কে কেউ মনে রাখতে পারে। তো আমি জাস্ট আপনার থেকে একটা জিনিস জানতে চাই, হিস্ট্রি ক্রিয়েট করার জন্য রেডি আছেন? Yes or no? Yes or no? নাও যখন মোমেন্ট আসে হিস্ট্রি ক্রিয়েট করা, তো ফ্রেন্ডস আজকে যেহেতু ট্রেনিং নয় তাই জন্য অনেক কিছু বলবো না, কিন্তু 2-3টে ওয়ার্ড যেটা আমার মনে হয় যে জানা খুব দরকার, সেটা হচ্ছে পোস্ট কোভিড মানুষের হিউম্যান সাইকোলজি পাল্টে গেছে। কোভিড এর আগে আর কোভিড এর পর হিউম্যান সাইকোলজি চেঞ্জ হয়েছে, মার্কেট চেঞ্জ হয়, স্ট্র্যাটেজি চেঞ্জ হয়, আর সেই হিসাবে আমাদেরকেও চেঞ্জ হওয়া উচিত। কেন? আজ থেকে 40 বছর আগে বা 50 বছর আগে বাড়িতে যখন কেউ অসুস্থ থাকতো গ্রামে, আর শহরে যার ছেলে মেয়ে থাকতো, তাহলে গ্রাম থেকে একটা চিঠি আসতো, বাবা খুব অসুস্থ, দেখতে আয়। কিন্তু যতদিনে চিঠিটা আসতো বাবা কিন্তু বেরিয়ে যেত। Yes or no? যখন প্রয়োজন দেখা গেছে যে চিঠি আসতে আসতে 1 মাস টাইম লেগে যায়, তারপরে যুগ চেঞ্জ হয়েছে আর তারপরে স্টার্ট হয়েছে টেলিগ্রাম। বাবা লেখা হতো দাদুর শরীর খুব খারাপ, তাড়াতাড়ি আয়। টেলিগ্রামটাও আসতে 24 থেকে 36 ঘন্টা টাইম লাগতো, কিন্তু তার মধ্যে লিমিটেড ওয়ার্ড লেখা থাকতো। এটা বোঝা যেত যে বাবার শরীর তো খুব খারাপ, কত খারাপ এটা জানা যেত। ফলে কি হয়েছে, লোক বলেছে ইনফরমেশন তো পাই,
সঠিক ইনফরমেশন পাই না, শুনলে বোঝা যেত। তারপরে এসছে পেজার, যে যেখানে আপনি যাবেন একটা মেসেজ চলে আসতো, অমুকের শরীর খুব খারাপ, তাড়াতাড়ি আয়। কিন্তু লোকের প্রবলেম কোথায়? পড়তে তো পাচ্ছি, শুনতে পাচ্ছি। তারপরে জেনারেশন চেঞ্জ হলো, আসলো টেলিফোন, বাড়ির বাড়িতে ফোন ছিল। এবার ফোনে যখন বলা হচ্ছে দাদু খুব শরীর খারাপ, তাড়াতাড়ি আয়, লোকের একটাই সমস্যা, শুনতে তো পাচ্ছি কিন্তু অফিসে গেলে বোঝাই যায় না ফোনটা কবে বেজে বন্ধ হয়েছে। তারপরে ডেভেলপ হলো মোবাইল ফোন, মোটরোলা অত বড় ফোন, যার মধ্যে ইনকামিং আর আউটগোয়িং দুটো আসতে টাকা লাগে। এবার কি, যে তাকে বয়ে নিয়ে যেত তার শরীর দেখা গেলে যে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, কারণ তার ওয়েট অনেক বেশি। লোকরা বলছে ফোন তো খুব ভালো, ছোট হলে খুব ভালো হতো, যে কোনো সময় পকেটে গুছিয়ে যেতে পারে। তারপরে এসছে নোকিয়া ছোট ফোন, কিন্তু ये दिल मांगे, মানুষের মনে শান্তি নেই। মানুষ তখন চেয়েছে ফোনে কথা তো বলতে পারছি, অসুবিধায় কথা দেখতে পাচ্ছি না, দাদু কত অসুস্থ। তখন ডেভেলপ হলো অ্যান্ড্রয়েড ফোন। ঠিক, এখন আপনি বলতেও পারেন আর দেখতেও পারেন। 5 বছর অপেক্ষা করুন, এমন টেকনোলজি আসবে দাদু নিজে বেরিয়ে এসে বলবে দেখ আমি কত অসুস্থ হয়েছি। এটা কেন হলো? বিকজ জেনারেশন চেঞ্জ। আজকে ডেটে কোভিডের পর মানুষের ভিতরে প্যাশন প্রচুর আছে, আগুন লাগিয়ে দেবে, এইভাবে কাজ করবো আর কেউ করতে পারবে না। কিন্তু সমস্যা কোথায় জানেন? প্যাশন প্রচুর, পেশেন্স খুব কম। একটা সিরিয়ালে একটা অ্যাড আসলে সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যায়, অন্য চ্যানেলে আমরা চলে যাই। আমাদের মধ্যে সেই প্যাশন রয়েছে, কিন্তু পেশেন্স লেভেল খুব কম। ভেস্টিজ 21 বছর ধরে নিজে হিস্ট্রি ক্রিয়েট করেছে ফ্রেন্ডস। আর যেটা করেছে আমরা বারবার বলি, এটা আমার স্লোগান, এটা আমার লাইন, कि लोग যখন আজও আমাকে জিজ্ঞেস করে ম্যাম কেন ভেস্টিজ করব, আমি একটাই কথা বলি, जो सपना आपने देखा है उसको तो ये पूरा करेगा ही करेगा, लेकिन जो सपना शायद आपने कभी देखा भी नहीं होगा, उस सपने को अगर इस धरती पर कोई पूरा कर सकता है तो उस कंपनी का नाम है वेस्टिज। এবার আমার কথা হচ্ছে, এটা আমাকে বলতে লাগবে না। পরশুদিন আমরা খড়গপুরে একটা ইভেন্টে ছিলাম, একজন মানুষ সে দাঁড়াচ্ছে আর বলছে আমি 12টা ফরেন ট্রিপ করেছি, আমি 12 বার বিদেশ গেছি। কেউ বলছে আমার মান্থলি ইনকাম 3.5 লক্ষ টাকার উপরে। আমি শঙ্কুজি কেটাই বলছিলাম যে শঙ্কুজি কত ব্লেসড, কি হয়তো এই মানুষ এই খাতে হয়তো বাইরেও কোনোদিন বেরোতে পারতো না, আজকে থ্যাঙ্কস টু ভেস্টিজ এন্ড থ্যাঙ্কস টু ভেস্টিজ ম্যানেজমেন্ট, যার জন্য আজকে মানুষগুলো শুধু স্বপ্ন দেখে না, তাকে পূর্ণ করার ক্ষমতাও আমরা এখান থেকে করতে পারি। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? শুধু দরকার আছে একটাই ফ্রেন্ডস, নিজের কনসেন্ট্রেশন, নিজের প্যাশন, নিজের উপরে বিশ্বাস, আর একটাই জিনিস, কি যদি অন্য লোক করতে পারে তাহলে আমিও করতে পারি। হয়তো কারো করতে 2 দিন বেশি টাইম লাগে, 2 দিন কম টাইম লাগে, কিন্তু এই পৃথিবীতে কোনো কাজ এরকম নেই যে একটা লোক করতে পারে দ্বিতীয় লোক করতে পারে না। সো আপনারা সবাই রেডি আছেন? আমরা সবাই পারবো? তাহলে টিপস গুলো শেয়ার করে দিই একটা দুটো, তাহলে ভালো হবে। কারণ যখন আগুন রয়েছে তাহলে আগুনের মধ্যে সে মানে জানাটাও দরকার কিভাবে করব। মোবাইলে একটা ম্যাপ পাওয়া যায়, দেখেছেন? ম্যাপ, ধরুন আপনার কোথাও যদি যেতে হয়, আপনি রাস্তা জানেন না, তো যেই আপনি জিপিএসটা অন করেন, জিপিএস আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, কি না মনে করুন কি জিজ্ঞেস করে? কারেন্ট লোকেশন। দাঁড়িয়ে আছেন কোথায়?
তারপরে জিপিএস আপনাকে জিজ্ঞেস করে ডেস্টিনেশন, যাবেন কোথায়। আর যেই দুটো আপনি ফিল করে দেন, দাঁড়িয়ে আছি কোথায়, যাব কোথায়, ও আপনাকে একটা রুট ম্যাপ দিয়ে দেয়, ঠিক। তার তলায় 4টে অপশন দেয়। প্লেনে গেলে অতক্ষণ, ট্রেনে গেলে অতক্ষণ, বাসে গেলে অতক্ষণ, কারে গেলে অতক্ষণ, আর হেঁটে গেলে অতক্ষণ। Yes or no? জীবনকে আজকে শুধু জিপিএস এ ফিট করে দিতে হবে। আর কিছু করতে হবে না বস, আপনার হাতে সবকিছু আছে। শুধু আপনাকে জিপিএসটা আজকে সেট করতে লাগবে। কারেন্ট আমি কোথায় দাঁড়িয়ে আছি এটা আমার থেকে বেটার কেউ জানে না। সেকেন্ড, আমি যেতে কোথায় চাই, কারণ সবসময় মনে রাখবেন আপলাইন ডাউনলাইন শুধু সাপোর্টের জন্য থাকে। আমি যদি রাস্তায় না হাঁটি, আমার আপলাইন আমাকে কোলে নিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারে না। Yes or no? কারণ যে আপনার আপলাইন, আপনিও কারোর আপলাইন। সো অলওয়েজ রিমেম্বার, হাঁটার আপনাকে নিজে হতে হবে। আপনাকে কেউ গাইড করতে পারে, কিন্তু স্বপ্ন যদি আপনার, পূর্ণ করবেনই আপনি। Yes or no? Yes or no? তো ফার্স্ট হচ্ছে আমি দাঁড়িয়ে কোথায় আছি, সেকেন্ড হচ্ছে আমি কোথায় যেতে চাই, আর 3 নম্বর জিনিস আমি যতটা টাইম দেব রেজাল্ট তার হিসাবেই আসবে। Yes or no? তো এইটা হলো জিপিএস ট্র্যাকার, যেটা আজ থেকে আপনাকে আরম্ভ করা দরকার। আর সেকেন্ড একটা জিনিস যেটা খুব দরকার, নতুন একটা মোবাইল ফোন যদি আপনি কিনে আনেন, 1 মাসের মধ্যে ফোনে একটা মেসেজ আসে। কি আসে? কি আসে? আপডেট। কেন আসে? ফোনটা তো নতুন, আপডেট করা কি দরকার? কোনদিন ভেবেছেন? কারণ ফোনটা নতুন, কিন্তু ফোনটা পৃথিবীর সফটওয়্যারের সঙ্গে কন্টিনিউয়াস আপডেট হচ্ছে, কন্টিনিউয়াস। এবার যদি আপনি ফোনটাকে আপডেট না করেন, তাহলে কি হবে? কি হবে? হ্যাং হয়ে যাবে, কল ড্রপ হয়ে যাবে, ঠিক মতো ফাংশনিং করবে না। লাইফ ঠিক সেই রকম বন্ধু। যেই মানুষ যেই পরিস্থিতিতে থাকুক না কেন, যদি সে নিজেকে আপডেট না করতে থাকে, তাহলে আপনি কিন্তু অল টাইম পিপল হয়ে যাবে। একটা সময় ছিল ওয়েস্টিজে যারা 21 বছর আগে ওয়েস্টিজ জন্ম নিয়েছে, সেই টাইমে যদি কোনো ছোট বাচ্চা জন্ম নিয়েছে না, আজকে সে কিন্তু ছেলে হিসাবে বড় হয়ে দাঁড়িয়ে পড়েছে। তাহলে যদি আজও আপনি 21 বছর পুরনো হিসাবে ওয়েস্টিজ করতে চান, আই এম সরি টু সে, সোসাইটি অনেক এগিয়ে গেছে, আপনাকে সোসাইটির সঙ্গে এগোতে হবে। আপনাকে নতুন ভাবে আপডেট করতে হবে, নিজেকে নতুন ভাবে শিখতে হবে। শেখার জন্য না কোনো টাইম থাকে, না কোনো লজ্জা থাকে, আর না কোনো লিমিট থাকে। যতক্ষণ না পারফেক্ট হবো, ততক্ষণ শিখতে থাকবো। আর তার সঙ্গে তৃতীয় জিনিস যেটা আমি খুব 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 বেশি মানি, রেসপেক্ট দ্য পারসন যে আপনাকে সিস্টেমে নিয়ে এসেছে। এটা আমি পার্সোনালি খুব বেশি বিলিভ করি। কারণ সৃষ্টিতে একটা নিয়ম, বাচ্চা যেদিন জন্ম নেয়, মা খুব আনন্দিত হয়। বাচ্চা যেদিন আরো বড় হয়, মা তার থেকে বেশি আনন্দিত হয়। বাচ্চা যখন আরো বড় হয়, মা খুব আনন্দিত হয়। বাচ্চা যখন পড়াশোনা করে, মা থেকে বেশি গর্ব কারো হয় না। বাচ্চা যখন চাকরি পেয়ে যায়, তখন মনে হয় তোর মা তো কিছু জানেই না। কিন্তু আমরা এটা ভুলে যাই, যে কিছু জানতো না, সেই আপনাকে তৈরি করার ক্ষমতা রেখেছে। অলওয়েজ রিমেম্বার, যা ফেলবেন কালকে আপনার কাছে সেম জিনিস ফিরে আসবে। তাহলে আজ থেকে একটা জিনিস যেটা আমি বারবার বলি, আমি 3 দিন আগে দেবুদাকে স্টোরিটা শেয়ার করছিলাম। 2 তারিখে আমি কেরালাতে ছিলাম, WP ছিল। কেরালাতে একজন মানুষ, তার বয়স 27 বছর, তার উপরে 24 লক্ষ টাকা লোন ছিল।
সেই মানুষটা 24 লাখ টাকা 3 বছর প্রেস্টিজে ফুল টাইম কাজ করেছে। 3 বছরের মধ্যে সে একটা ফরেন ট্রিপ গেছে। কেন? তাকে আগে প্রথম প্রায়োরিটি ছিল সে তার লোন শোধ করবে। সে লোন শোধ করেছে, তারপরে সে জমি নিয়ে ঠিক যেরকম আমাদের হেড অফিস তৈরি হয়েছে সেরকমই একটা বাড়ি বানিয়েছে। শুধু বাড়ি বানায়নি, 3 তলা বাড়ি। আর হেড অফিসে একটা জায়গা এমন আছে এন্ট্রি পথে, যেখানে ঢুকতে গেলে আপনি দেখবেন প্রচুর হাইট দেওয়া আছে, প্রচুর হাইট। তো ওর জায়গা ছোট, কিন্তু সেম ওই হাইটের মতো জায়গা দিয়েছে, সেম পর্দা লাগিয়েছে। ওইখানে যেরকম ঝালর আছে নিজের ঘরে হলে সেরকমই ঝালর লাগিয়েছে। ঘরের সঙ্গে বেডরুমের সঙ্গে সে সুইমিং পুল বানিয়েছে। ঠিক অপূর্ব বাড়ি বানিয়েছে 3 কোটি টাকা খরচ করে, রাইট? 3 কোটি টাকা খরচ করে সে বাড়ি বানিয়েছে। আর ওর একটাই ইচ্ছে কি যেদিনই দীপক স্যার আসবে আমি দীপক স্যার হাতে চাবিটা নেব। এবার আমাদের প্রোগ্রাম শেষ, আমরা যখন এয়ারপোর্টের দিকে যাব তো বলো যে 10 মিনিটের জন্য আমরা সবাই ওনার বাড়িতে যাব। আমরা যখন ওনার বাড়িতে গিয়েছি আমরা সবাই চুপচাপ বাইরে দাঁড়িয়ে আছি। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আমরা দাঁড়িয়েই রয়েছি। আর লোকটা বারে বারে এই দিক ওই দিক ওই দিক ওই দিক তাকাচ্ছে, গেটটা খুলছে। লাস্টে যে ওইখানে এসে উনি জিজ্ঞেস করছে, सर अब तो गेट ओपन करो, हम लोग सब लोग आ गए। बोले सर 2 मिनट, मेरे अपलाइन बस आते ही होंगे, बस मैं उन्हीं का वेट कर रहा हूँ, क्योंकि आज ये घर बना है तो सिर्फ मेरे अपलाइन की वजह से। যখন আমি লোকটাকে দেখলাম আমি এটাই ভাবলাম, সাকসেস হওয়ার জন্য সারেন্ডার হওয়া উচিত। যেই দিন আমরা নিজেকে সারেন্ডার করে দিই না সেই দিনই আমরা সাকসেস হয়ে যাই। আর যেই দিন মনে রাখি আমার আগে কেউ নেই সেই দিনই আমরা শেষ হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। উইশ ইউ ওয়েল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আরতি ম্যাম। আরতি ম্যামের জন্য একটা বিগ 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 ক্ল্যাপ। আরো জোরে। থ্যাংক ইউ সো মাচ। আমার তো মনে হলো এত সুন্দর একটা স্পিচ দিলেন ম্যাম, এত সুন্দর কথাগুলো বললেন। সি ইজ আওয়ার ইন্সপিরেশন। তারপরে তো নিজেদের ভিতর থেকে একটা আগুন বেরানো উচিত, এই তালি কিছুই না। Big, 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 big round of applause. Thank you so much. কেন কি আরতি ম্যামকে আমরা জানি ঘর সংসার বাচ্চা সব সামলানোর পরে কিন্তু একটা লেডি বরকে বাদ দিয়ে